আচ্ছা, তাহলে আসতেছে যে আমাদের ভিজুয়াল স্টুডিও এটা একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ককে বলা হচ্ছে কি এটা আইডিই। আইডিই কি? আইডিই মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সবাই ভালো। আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা এমন একটা এনভায়রনমেন্টে কাজ করব যেখানে ডেভেলপমেন্টের জন্য যা কার্যক্রম আছে সেগুলোকে ইন্টিগ্রেট করানো, একত্রিত করা আছে। ঠিক আছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কম্পাইল করব, কোড এডিট করব, প্রজেক্ট তৈরি করব, এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করব, তাই তো? এখন সর্বপ্রথম হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কে বেশ কিছু ফাংশন ওরা তৈরি করে দিচ্ছে, বেশ কিছু ফ্রেম ওদের তৈরি করা আছে। আর এটা হচ্ছে যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড বেসড একটা আইডিই। ঠিক আছে, আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করব বিধায় অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু কনসেপ্ট এখানে আসবে। তাহলে সর্বপ্রথমে আমরা যদি একটা প্রোগ্রাম করতে হলে সর্বপ্রথম আসি ফাইল, নিউ, প্রজেক্ট। প্রজেক্টটা কোথায় সেভ করতে চাচ্ছি, লোকেশনটা দেই। আজকে হচ্ছে কত তারিখ? 26। ফোল্ডারটা সিলেক্ট করলাম। এবার আমি ফাইলটার নাম দিব, আজকে আমরা কাজ করব মূলত ভেরিয়েবল নিয়ে। আর ভেরিয়েবলের সাথে সাথে আমাদের এখানে আরেকটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে যে নেমিং স্পেস এন্ড ঠিক আছে, শেষে আমরা এ ডবল পি একটা দিই। কারণ একই নামে যদি আর কোনো ফাংশন থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাপ্লিকেশন আর কোনটা ফাংশন। ঠিক আছে, দিলাম। এটা আমাদের কি প্রোগ্রাম? একটা উইন্ডোজে এসে ভিজুয়াল সি শার্পে আসলে এটা আমাদের একটা কনসোল অ্যাপ্লিকেশন চালু করতে চাচ্ছি। প্রোগ্রামের প্রথমের দিকে একটু খেয়াল করি, ইউজিং সিস্টেম ডট কালেকশনস ডট জেনারেট, এইরকম কিছু ইউজিং ফাংশন দেওয়া আছে এবং একটা নেম স্পেস দেওয়া আছে। নেম স্পেসটা বলতেছে যে কনসোল অ্যাপ্লিকেশন 1 কেন আসছে? কারণ আমি যে নেমটা চেঞ্জ করছিলাম পরবর্তীতে কনসোল অ্যাপ্লিকেশন দেওয়ার পর আমার এটা চেঞ্জ হয় নাই, ওটা কনসোল অ্যাপ্লিকেশনে চলে গেছে। এটা তো বোঝা গেছে। আমরা ওইটা ডিলিট করে আবার ক্রিয়েট করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, লোকেশন ঠিক আছে, দেওয়া ছিল নেমিং স্পেস অ্যাড্রেস অপারেটরগুলো ইউজ করা যাবে টার্গেট মিস। নেমিং স্পেস চেঞ্জ হয়েছে, দেখা যাচ্ছে নেমিং স্পেসটা চেঞ্জ হয়েছে যে দেখা যাচ্ছে না? এখানে তিনটা অংশ আছে। সর্বপ্রথম আসে ইউজিং এর ক্ষেত্রে আমরা কিছু নেমিং স্পেস ব্যবহার করি, যেমন সিস্টেম।
তারপর নেমিং স্পেস দেখাচ্ছে, নেমিং স্পেস এন্ড ভেরিয়েবল অ্যাপ। নেমিং স্পেস কে বলা হচ্ছে, এটা হচ্ছে যে একটা লজিক্যাল লোকেশন। অর্থাৎ আমরা যদি বলি যে এই ক্লাসটা প্রোগ্রাম, এই ক্লাসটা কোথায় আছে, এইখানে আছে, এটা একটা তার লজিক্যাল লোকেশন। ঠিক আছে, হ্যাঁ ক্লাসটা আছে নেম স্পেস। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করব, তার মানে আমাদের একটা নেম স্পেসের আওতাধীন অনেকগুলো ক্লাস থাকতে পারে, আবার অনেকগুলো নেম স্পেসের আওতাধীন একটা ক্লাস কিন্তু থাকে না। একটা নেম স্পেসের আওতাধীন অনেকগুলো নেম স্পেস অথবা অনেকগুলো ক্লাস থাকতে পারে। ঠিক আছে, নেম স্পেসটা কেন ব্যবহার করবো আর একটু ক্লিয়ার হবো। এরপরে আসতেছে কি ক্লাস প্রোগ্রাম। ক্লাস প্রোগ্রামের ভিতরে একটা মেথড আছে, মেথডটাকে বলা হচ্ছে যে মেইন মেথড। ঠিক আছে, মেইন মেথডটা আগে থাকে তার রিটার্ন টাইপ। তার রিটার্ন টাইপ দেওয়া হয়েছে ভয়েড, এখানে কোনো রিটার্ন আসবে না, শূন্য থাকবে রিটার্ন। ঠিক আছে, আর এটা যদি একটা কনসোল অ্যাপ্লিকেশন, এটার জন্য আমরা কি করি, প্রথমে লিখি কনসোল ডট রাইট লাইন। রাইট লাইনটা অনেকটা ইয়ার মতো কাজ করে, প্রিন্ট এর মতো। ঠিক আছে, প্রিন্ট এর মতো কাজ করে। যেমন এটাকে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা এক্সিকিউট হয়ে এত দ্রুত চলে যাবে যে দেখা হবে। এটার জন্য আমাদের কি হবে, এটাকে একটু আটকাইতে হবে, একটু স্টেবল করতে হবে। আমরা কিবোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত ইনপুট দেবো না ততক্ষণ পর্যন্ত সে কাজ। তাহলে কনসোল ডট রিড কি অথবা রিড লাইন যে কোনো একটা আমরা দিতে পারি। তাহলে এর কারণে কি হলো, আমরা যে কোনো একটা বাটন প্রেস করলে আউটপুটটা চলে আসবে। তাহলে এখন আমাদের নেম স্পেসটা কিরকম কাজে লাগতেছে দেখি। যদি আমরা সিস্টেমটাকে আউট করে দিই, কনসোলটাকে এরর দেখাচ্ছে না, তার মানে এটা বুঝলাম যে এই সিস্টেমের ভিতরে কনসোল প্রোগ্রামটা তৈরি করে দেওয়া। তার মানে সিস্টেমের ভিতরে কনসোল নামে ক্লাস আছে, যে ক্লাসে রাইট লাইনের যে কাজগুলো হবে, এই মেথড রাইট লাইন মেথডটা দেওয়া আছে, তৈরি করে দেওয়া আছে। সেটার কারণে আমরা এই নেম স্পেস দিয়ে যখন কল দেই, তখন সে এই কনসোলের রাইট লাইন গুলো পায়। তার মানে কনসোলটা কোথায় আছে, সিস্টেম নেম স্পেসে। ঠিক আছে, এটার একটা নমুনা দেখো কিরকম। সাপোজ এর মধ্যে আমি একটা মেথড নিলাম, পাবলিক ভয়েড একটা মেথড নিলাম। ঠিক আছে, এটা একটা ফাংশন, একটা মেথড নিয়ে নিলাম আর কি। এই মেথডটাকে আমি এখান থেকে কল করতে পারছি না, সেটা একটু দেখি। আর এটা তো মেইন মেথড, এটা তো এক্সিকিউট হবে যে এখান থেকে, এটা আমি ওখান থেকে লিঙ্কটা দিয়ে দিই। এখন ব্যাপার হচ্ছে যে আমি যদি আরেকটা এরকম সিএস ফাইল থাকে, সেই ফাইলে আমি এটাকে কিভাবে কল করে নিতে পারি। বিষয়টা হচ্ছে যে নেম স্পেস নিয়ে যে কথাটা বলতেছিলাম, নেম স্পেস যদি আমার আরেকটা থাকতো তাহলে কি হতো, এই নেম স্পেসটার নাম দিলাম এ বি সি ডি। তাহলে আমার একটা নেম স্পেসের ভিতরে আরেকটা নেম স্পেস। এখন আমি যদি এই নেম স্পেসটাকে, এই ক্লাসটাকে অন্য কোনো ক্লাসে কল করতে চাই, তাহলে আমার একটা নতুন ক্লাস তৈরি করতে হতে পারে। সেই ক্লাসটা থাকবে কোথায়, এই নেম স্পেসের ভিতরে, তাই না? না থাকলে তো আমি এটাকে আর পাচ্ছি না। তাহলে এখানে আমি একটা ক্লাস তৈরি করি, ক্লাস তৈরি করতে হলে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড, অ্যাডে গিয়ে ক্লাস, কারণ আমাদের প্রোগ্রামগুলো তো সব সিএস, তাই
ক্লাসের এখানে লিখলাম টেস্ট ডট সিএস। এখন আমি যদি এই ক্লাসের ভিতর স্টুডেন্টকে খোঁজ করি তাহলে কি আমি স্টুডেন্টকে পাচ্ছি না, কোনো চান্স নেই। ঠিক আছে, এবার একটু দেখি, যদি আমি ওই ক্লাসটাকে কল করে নিয়েছি, কল করলে কি করতে হবে, ইউজিং, ওটা তো একটা নেম স্পেস তাই না, ইউজিং তাকে ইউজ করব এ বি সি ডি। একটা বিষয় আছে, একটা হচ্ছে যে ডাইরেক্ট এ বি সি ডি কে আমি কল কল করব, নাকি এ বি সি ডি ডট নেম স্পেস। আমার নেম স্পেস দুইটা যেহেতু আছে, একটা নেম স্পেসের ভিতরে আমি আরেকটা নেম স্পেস রাখছি না। তাহলে এই জিনিসটা যখন করতে এখন স্টুডেন্ট তো পাচ্ছে কিনা দেখি, এখনো পাচ্ছে না। কেন পাচ্ছে না একটু দেখি, পাবলিক ভয়েড যেহেতু রিটার্ন টাইপ আমি ইন্টিজার দিছি, একটা জিরো রিটার্ন করাইলাম, ঠিক আছে। মেইন প্রোগ্রামের মেইন প্রোগ্রাম বলতেছে এটা যেহেতু স্ট্যাটিক, তার মানে এটাকে কি করতে পারবো না, আমি পাবলিক করতে পারবো না। তাহলে এই এই জিনিসটা দিয়ে কি বুঝলাম, স্ট্যাটিক ফাংশনটার মধ্যে আমি কিন্তু স্ট্যাটিক ছাড়া অন্য কোনো ফাংশন ইউজ করতে পারবো না। স্ট্যাটিক সবসময় স্ট্যাটিক ফাংশনকে ব্যবহার করবো, এবং স্ট্যাটিকের ভিতরে আমি যতগুলো ফাংশন রাখবো সবগুলো স্ট্যাটিক হইতে হবে। এরর না হলে আসলে বিষয়গুলো বোঝা সম্ভব না। দুটো করতে দুটো করতে তোমাদের আগের ক্লাসটা কি প্রোগ্রাম ক্লাস না? স্টুডেন্ট তো পাওয়ার কথা, স্টুডেন্টকে তো পাচ্ছে না, ফাংশনটা তো পেয়ে যাওয়ার কথা, কিন্তু একটা এরর তো আছে। রিটার্ন টাইপ ক্লাস প্রোগ্রাম পাবলিক, এটা একটা পাবলিক ফাংশন। পাবলিক না করলে চলে যাবে ক্লাসে মেথড কোনো এররের কারণে মনে হয় এটা আসতেছে না, আমাদের নেমে কোনো প্রবলেম আছে। আচ্ছা, মূল কথা হচ্ছে কি, আমরা যদি কখনো এখানে নেম স্পেস দিয়ে কল করি,
যদি আমরা কোনো ক্লাসের ফাইলকে নিয়ে আসতে চাই বা কোনো ফাংশনকে অথবা কোনো ভেরিয়েবলকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, সেখানে এই যে নেম স্পেস এ বি সি ডি, একটা নেম স্পেস, সেখানে যে ফাংশনগুলো বা যে প্রোগ্রামগুলো আমরা তৈরি করে রাখবো সেগুলোকে কল করতে হলে আমাদেরকে আগে নেম স্পেসে সেটাকে ইনিশিয়াল করতে হবে। কোনটা? সেই প্রোগ্রামটাকে, প্রোগ্রামের নেমটাকে ইনিশিয়াল করার পর আমরা কি করব, ক্লাসের ভিতরে সেই প্রোগ্রামটাকে কল করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? এখন যেটা ছিলাম আমরা ভেরিয়েবল, নেম স্পেসটা তো মোটামুটি বোঝা গেছে। একটা লজিক্যাল ইস্যুর জন্য ব্যবহার করবো, টেস্ট আমাদের প্রয়োজন পড়ছে না, টেস্ট ইউজ একটা ভেরিয়েবল টাইপ নিলাম ইন্টিজার। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে অবশ্যই প্রথমে কি করতে হবে, তার টাইপ ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার দিলাম এ, ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 1 2 3 4 লং, লং টাইপের একটা ভেরিয়েবল নিলাম, দিলাম যে এ লং, এটা একটা ভেরিয়েবল টাইপ। তাহলে আমরা যদি এখানে কোনো একটা ভ্যালু দেখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র এ ইন্টিজার দিয়ে যদি কল করি তাহলে আমাদের ইন্টিজারের মানটা দেখাবে, তাই না? স্ট্রিং দেখাবে। যেমন আমরা একটা ইয়া দিই, ক্যারেক্টার টাইপ নিলাম, ক্যারেক্টার নিলে তো একটা অক্ষর পাবে, ক্যারেক্টার এ ইকুয়াল টু একটা নেবে, আর স্ট্রিং এ স্ট্রিং তাহলে এখন যদি আমাদের যেটা শো করে, এটা একটা ভেরিয়েবল নেম দিলাম, ঠিক আছে, একটা নেম দিলাম, জাস্ট একটা ভেরিয়েবল নেম। এখন মনে করো আমরা যদি ইন্টিজারের মানটা লং এ রাখতে চাই, তাহলে এ লং ইকুয়াল টু এ ইন্টিজার, এখানে এ লং কে শো করবে। তাহলে কি শো করবে, তাহলে কি শো করতে পারে, একটাতে দিছি 1 থেকে 8 পর্যন্ত, আরেকটাতে দিছি 2 থেকে 5 পর্যন্ত, কোনটা শো করবে? কেন? অর্থাৎ ইন্টিজারের মানটা আমি এই লং এর ভিতর নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে সে কি করছে, ইন্টিজারকে অটোমেটিক এখানে সাপোর্ট করে নিতে পারছে। কিন্তু আমরা একইভাবে যদি এটা করে থাকে তাহলে তো সে একইভাবে নিশ্চয়ই ইন্টিজারের ভিতরে লং এর মানটা নেওয়ার কথা, তাই না? কিন্তু নিচ্ছে না, ইন্টিজার এখানে সে এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে একটু দেখি, কনভার্ট করা হয়নি। তাহলে আগেরটা সে অটোমেটিক কনভার্ট করে নিচ্ছে, পরেরটা সে কেন কনভার্ট করলো না? এই যে আগেরটাকে অটোমেটিক সে কনভার্ট করছে, পরেরটাকে সে কনভার্ট করতে পারে নাই। এই জন্যই, কারণ লং এর যে কন্টেইনার, যে সাইজ, তা ইন্টিজারের থেকে
এটার জন্য সে ইন্টিজারের ভিতর তার ভ্যালুকে দিতে পারছে না। লং এর মানটা আমি ধরে নিলাম, এখন কি নিবে? তারপরে তো নিচ্ছে না। মূল কথা হচ্ছে আমাদের কম্পাইলার আমাদের প্রোগ্রামগুলো এক্সিকিউট করে, রান করে কম্পাইলারের সিদ্ধান্তের মধ্যে পরে এরকম আমাদের এই যে লং এর ভ্যালু যেটা আছে, লং টাইপটাকে সে দেখবে, ভেরিয়েবলটাকে বা তার মানটাকে দেখবে না। লং এর টাইপ যেটা আছে সেই টাইপটা ইন্টিজারের টাইপ থেকে বড়। তো ব্যাপার হচ্ছে যে ইন্টিজারের থেকে যদি বড় হয়ে যায় তাহলে সেই ইন্টিজারের ভিতর কি করে জায়গা হবে। অর্থাৎ মোবাইলটাকে আমি আমার এটার ভিতরে রাখতে পারছি, কিন্তু এটাকে আমি মোবাইলের ব্যাটারির খাপে রাখতে পারবো? কারণ এটা তো মোবাইলের ব্যাটারির খাপ থেকে বড়। ছোট হলে অবশ্যই রাখা যেত। তো ছোট যখন ছিল, লং এর থেকে ইন্টিজারটা ছোট ছিল, সে অটোমেটিক লং এ নিয়ে নিচ্ছে না। এই যে অটোমেটিক নিয়ে নেওয়া, এটাকে দুইটা ভাবে বলা হচ্ছে, একটা হচ্ছে যে এক্সপ্লিসিট আর একটা হচ্ছে যে ইমপ্লিসিট। এক্সপ্লিসিট, ইমপ্লিসিট। ইমপ্লিসিট হচ্ছে যে অটোমেটিক সে কনভার্ট করে নেয়, কারণ তার জায়গাটা ছোট, বড় কন্টেনার ছোট কন্টেনার ঢুকে দিলে অটোমেটিক জায়গা হয়ে যায়। কিন্তু বড় সাইজটাকে যদি ছোট সাইজের কোনো কন্টেনারে দিতে যায় তাহলে কি হবে? না, টাইপ ভেরিয়েবল টাইপ না, অ্যালং না, এটা টাইপটাকে ডিক্লেয়ার করছি না, টাইপটা কি? লং। এটা ইন্টিজার থেকে বড়, এটাকে বলা হচ্ছে যে এটা লং টাইপ। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্টিজার থেকে লং এর কন্টেনার সাইজটা যেহেতু বড়, সেই হিসেবে সে কি করে ইন্টিজারে জায়গা করতে পারছে না। তার মানে আমাকে তখন কি করতে হবে, এটাকে কম্পাইলার এটার দায়িত্ব নেবে না, সে আমাকে কি বলবে যে তুমি এটাকে কি করতে চাও, কন্টেনারটাকে একটু ছোট করে নিতে হবে, তোমার কিছু করার নেই। তাহলে আমার এটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট ডট টু ইন্টিজার। এই যে বিভিন্ন টাইপ দেওয়া আছে, একটা হচ্ছে যে 32, একটা 16, 64, 16, 32, 64। এখানে যেটা 16 আছে, এই 16টা হচ্ছে এই যে এখানে লেখা আছে শর্ট, ঠিক আছে। 32 যেটা আছে এটা লেখা আছে ইন্টিজার। 64 যেটা আছে এটা লেখা আছে কি লং। তাহলে আমি কোনটা ব্যবহার করব? কেন? এখন ব্যাপার হচ্ছে আমাদের যে লং টাইপ আছে সেটাকে আমি কিসের মতো করতে যাচ্ছি, ইন্টিজার টাইপ। তার মানে 32 কি করে, ইন্টিজার করে না, এটার জন্য আমি 32 নিচ্ছি। যদি আমি শর্ট করতে হইতো, শর্ট করে দেখি তাহলে ওই যে সেখানে দেখলাম না ডাবলের জায়গায় তখন ইন্টিজার দিছে, ঠিকই যোগ হয়েছে, কিন্তু যখন আমরা দশমিক ভ্যালু দিছি তখন সে কি দেখাইছে, এক্সেপশন, এরর দেখাইছে। ঠিক আছে, তাহলে আমরা যখন এখন কনভার্ট করে দিয়েছি, এখন কি কোনো এরর আছে? এখন মানটা কি দেখাবে? ইন্টিজারের মান দেখাবে নাকি লং এর মান দেখাবে? এখন মান কি এখন 12 দেখাবে? 12 দেখাচ্ছে।
আমার লাস্ট ভ্যালু এই যে লং এর মান কত 12, এটা হচ্ছে কি 12 কে আমি কিসে কনভার্ট করছি, তাহলে এটা এটা যদি আমার আরো বড় মান হতো তাহলেও কারণ ইন্টিজারে আমার সর্বোচ্চ কয়টা ভ্যালু নিতে পারে, 8টা, এর বেশি নিতে পারে 5 6 7 8। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ভেরিয়েবলের দিক থেকে এই কনসেপ্টটা তো ক্লিয়ার। এই মুহূর্তে কি দেখাবে, এই মুহূর্তে স্যার এটা রাখলাম, এটার মধ্যে এর মধ্যে আবার ইন্টিজারটা আমরা কনভার্ট করতে পারলাম টু ইন্টিজার। স্যার এখানে দেখাবে ইন্টিজার মানটা, তো কনসোল রাইট লাইন যেটা দিচ্ছেন এটা স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে, ইন্টিজার মানটা দেখাবে। ইন্টিজার মানটা অ্যালোনের মধ্যে রাখলাম, আবার অ্যালোনকে কনভার্ট করতে কোথায়, ইন্টিজারের মধ্যে। জোরে করে আমার ইন্টিজারের মানটাই আসবে, কেন আসছে না, ঠিক আছে। বুঝি না এটা, এই দেখ প্রথমে কনভার্ট করতে কোথায়, লং এর মধ্যে। ইন্টিজারের ভ্যালু কত 2 3 4 5, লং এর ভ্যালু কত 1 থেকে, আচ্ছা ধরলাম 6 পর্যন্ত, ঠিক আছে। এখন আমি কি করছি, ইন্টিজারের কত 2 3 4 5 এটাকে নিয়ে আসছি কোথায়, এবার লংটাকে যখন আমি প্রিন্ট করতে চাই, লংটাকে আমি কি করলাম ইন্টিজারের ভিতরে নিয়ে আসলাম। লং এর মান এখন কত 2 3 4 5 না, এটাকে আমি আবার ইন্টিজারে নিয়ে আসছি, তার মানে হলো কি 2 3 4 5, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল এবং ভেরিয়েবল টাইপগুলো আমরা দেখছি না, ক্যারেক্টার স্ট্রিং, আশা করি ওটা তেমন একটা সমস্যা হওয়ার কথা না। এখন একটা বিষয় আছে, ক্যারেক্টার স্ট্রিং প্রিন্ট করতে হলে শুধু এই স্ট্রিং লিখে দিলে স্ট্রিং প্রিন্ট হয়ে যাবে, স্ট্রিংকে আর স্ট্রিং কনভার্ট করতে হয় না, সবগুলো তো স্ট্রিং আকারে আছে। আচ্ছা যদি আমাদের ইনপুট ইন্টিজারটা ইনপুট আকারে নিতে হয়, স্যার হ্যালোটা প্রিন্ট হবে না স্যার, আমি তো হ্যালোকে প্রিন্টে দিই না, রাইট লাইনে দিই না, না 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 আমি তো রাইট লাইনে দিই না, রাইট লাইনে যেটাকে দিব হ্যাঁ এমনি রাখছি, বাট এটাকে তো আমি শো করাই নাই, আমি বলিনি যে এটাকে প্রিন্ট করব, বললে সে প্রিন্ট করবে। তাহলে আমি ইন্টিজারের মানটা আমি ধরে নিলাম যে আমি নিজের থেকে নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ইন্টিজারের একটা কনভার্ট না কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল ডট লিখলাম, এরর দেখাচ্ছে, কারণ এটা স্ট্রিংটা বের হয়ে যাবে, রিপ্লাইন হচ্ছে যে না 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 আমার যেখানে এই যে লং এর এখানে কি কনভার্ট করার প্রয়োজন পড়ছে, এই জায়গায় অটোমেটিক কনভার্ট করে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে যে ইমপ্লিসিট, আর যেটাকে কনভার্ট করতে হচ্ছে এটাকে বলা হচ্ছে যে এক্সপ্লিসিট। এখানে কাজটা কিরকম হচ্ছে যে আমাদের এই রিড লাইনটা কি টাইপ, স্ট্রিং টাইপ, এটাকে আমাদেরকে কি টাইপ করতে হবে, এইটার কারণে, কারণ এটার টাইপটা ইন্টিজার। তাহলে এটাকে আমরা কি করব, কনভার্ট ডট টু ইন্ট 32 কেন নেব, কারণ এটার ভ্যালুটা কি এই যে ইন্টিজার, ঠিক আছে। বুঝা গেছে ওটা কিসে, তাহলে ভেরিয়েবল নেমিং স্পেস এগুলো নিয়ে তো প্রবলেম হবে না। এবার আমার এটা তো না, নেমিং স্পেস নেমিং স্পেস হচ্ছে যে আসলে ভার্চুয়াল লজিক্যাল লোকেশন, আমার যে কোনো জিনিসের লজিক্যাল লোকেশন। তাহলে প্রোগ্রামের আমার কয়টা লেয়ার আছে, সর্বপ্রথম হচ্ছে যে নেমিং স্পেস ইউজ করতে হবে, ইউজিং সেটা, এটা আমাদের কি লাইব্রেরি ফাইল, এখানে আমাদের কি থাকবে, লাইব্রেরির ফাংশন গুলো থাকবে, আমরা তাদেরকে কল করব, এটাকে বাদ দিলে আমার এই যে কনসোল গুলো রান হচ্ছে না, তার মানে কনসোল কোথায় আছে, সিস্টেমে। নেমিং স্পেস আমার এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে ক্লাসটা, প্রোগ্রাম ক্লাসটা, এই ক্লাসটা কোথায় আছে, এটা আছে নেমিং স্পেস এন্ড ভেরিয়েবল অ্যাপের।
তাহলে আমাদের কখনো যদি এই প্রোগ্রাম ক্লাসটাকে জানতে হয় বা পাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই লোকেশনে গিয়ে তাকে খুঁজে নিতে হবে, তাই না? শর্ট গজে মানে ঘুরে ফিরে হঠাৎ প্রথমে লজিকতে দাবে দাবে যাবে হ্যালো দিনে তো মানে দেখুন না মাথায় দিলে সাতটা জানা তার পাবলিক সব দিকে শো করার কথা, যেটা কোনো একটা মাধ্যম দিয়ে করাতে হবে। তাহলে দেখি ওটা বদল যাবে পাবলিক দিলে তো আসলে show করার কথা, ঠিক আছে? এই বদলটাই মনে করবে এই দিবে মানে কোনি যাবে নদীতে ডুবে আমরা এই দিকে যাব পাবলিক হলে তো যে কোনো ক্লাসে শো করবে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের আসলে মূল যে আর্কিটেকচারটা সেটা হচ্ছে কি, প্রথমে থাকবে কি আমার নেমিং স্পেস, নেমিং স্পেসের পর কি থাকবে, সর্বপ্রথম থাকবে আমার ক্লাস লাইব্রেরি, লাইব্রেরি গুলো থাকবে, লাইব্রেরির পর থাকবে কি আমার নেমিং স্পেস, তারপর থাকবে কি ক্লাস, ক্লাসের ভিতর থাকবে কি একটা মেইন মেথড, ঠিক আছে? মেইন মেথডটা সাধারণত স্ট্যাটিক হয়ে যায়, ক্লাসটা একটু পরে আসবে তো, এই জন্য এখন ক্লাস ইয়ে করতেছি, ক্লাস আরো পরে মেইন মানে মেথডটা তো স্পেসের মধ্যে একটা ক্লাস ডিক্লেয়ার করতে ক্লাসটা পরে আসবে, মেইন মেথডটা না, ক্লাসটা অটোমেটিক ক্লিয়ার হচ্ছে। এটা আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে কাজ করি, সে কি করে প্রত্যেকটা কাজকে ক্লাসিফাই করে ফেলে, শ্রেণীভুক্ত করে ফেলে, আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে ফেলে। আমার যখন যে কাজটা প্রয়োজন পড়বে আমি তখন সেই শ্রেণীটাকে কল করব। এখন সে অটোমেটিক প্রত্যেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম শুরু হবে ক্লাস দিয়ে, অর্থাৎ ক্লাসের ভিতর সে একটা মেইন মেথড রাখবে, সেই মেইন মেথড থেকে মূলত কম্পাইলার কম্পাইল করা শুরু করবে। এখানে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে কম্পাইলার কম্পাইল করছে, ঠিক আছে? আর যদি আমাদের ভেরিয়েবল তো মোটামুটি আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর প্রোগ্রাম যেগুলো করতে বলছিলাম ওগুলো করছিলাম, ভেরি গুড। আর কি কি আছে বুক একটা বুঝুন। করা প্রোগ্রাম গুলো মানে করা কোডগুলো
আচ্ছা আমি তাহলে একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে। এই যে আমাদের যে নেমিং স্পেস আছে আর কি কি কাজে লাগতে পারে। এই যে নেমিং স্পেস অর্থাৎ আমরা যে নামে প্রোগ্রামটা লিখি, সলিউশন এক্সপ্লোরারে গেলে এই প্রোগ্রামটা সেম নামে দেওয়া আছে, ঠিক আছে। ওয়ার্নিং দিতে হবে ওয়ার্নিং দিচ্ছে যে এই যে এগুলো কল করে নিয়ে ইয়া করছি কিন্তু প্রিন্ট করিনি, ঠিক আছে। দেখো আমরা এখান থেকে কিন্তু এটা লোকেশনে যেতে পারছি। এই যে নেমিং স্পেস এন্ড ভেরিয়েবলের রাইট বাটন ক্লিক করলে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, ফাইলে চলে যাবে। হ্যাঁ ডাইরেক্ট ওই ফাইলে চলে আসবে। আমরা যে প্রোগ্রামটা রাখছি এই প্রোগ্রামটাতে যদি আসি, ভেরিয়েবল অ্যাপের পরে এই যে program.cs যে ফাইলটা আছে সেই ফাইলটা হচ্ছে কি আমরা যেগুলো এডিট করছিলাম এতক্ষণ প্রোগ্রাম যেটা কাজ করছে, ঠিক আছে। এর মধ্যে আছে বিনের ভিতরে ডিবাগ করার, অথবা আমরা এই যে ডিবাগের এখানে আমরা যে কাজগুলো করছি সবগুলো কাজের ফাইলগুলো থাকবে। এই যে ডিবাগের ভিতর আমরা যে কবে ডিবাগিং করছি এবং এরর গুলো সব এখানে থাকবে। আর প্রপার্টিজে আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে কি কি প্রপার্টি গুলো ব্যবহার হচ্ছে সবগুলো প্রপার্টি এখানে থাকবে। অর্থাৎ এখানে থাকে যে অ্যাসেম্বলি, একটা কথা আসছে অ্যাসেম্বলি জাভাতে প্যাকেজ ব্যবহার করা হয়, আর এখানে সে প্যাকেজের পরিবর্তে অ্যাসেম্বলি করা হয়। আমরা চাইলে একটা প্রজেক্ট অথবা একাধিক প্রজেক্টকে একসাথে কাজ করাইতে পারি, তো সেখানে আমরা কি ব্যবহার করি, অ্যাসেম্বলি ব্যবহার। আমরা যতগুলো কাজ করছি সবগুলোকে তারা কি করছে, অ্যাসেম্বলি করছে একের পর এক। এই যে নেমিং স্পেস, তারপর ডিসক্রিপশন আসবে, কনফিগারেশন, কোম্পানি, প্রোডাক্ট, নেমিং স্পেস, আমাদের এই প্রোডাক্টটা নাম দেওয়া আছে, কপিরাইটটা কত সালে হয়েছে, ট্রেডমার্ক আছে কিনা থাকলে এখানে দিয়ে দিতে হয়, কালচার, এই সবগুলো এখানে অ্যাসেম্বলি আকারে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কাজগুলো এখানে হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে যে অ্যাসেম্বলি, এটা অটোমেটিক জেনারেট হয়, কিন্তু প্রোগ্রাম সিএসএস হচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে আবার নতুন কোনো প্রজেক্ট যদি ঢুকাইতে হয়, এই প্রজেক্টটা আছে বললাম না একাধিক প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, এই প্রজেক্টের মধ্যে এক্সিস্ট কোনো প্রজেক্ট ঢুকাতে চাই তাহলে অ্যাড এক্সিস্ট আইটেম, লেফট ফার্স্ট ফিগারেশন ঠিক আছে। এখানে সিএস ফাইল। আর আমরা যদি সলিউশনে আসি, এটা হচ্ছে যে আমাদের মূল প্রজেক্টটা, তাই না, লেখা আছে যে ওয়ান প্রজেক্ট। এখানে অন্য কোনো প্রজেক্ট ঢোকাতে যাচ্ছি তাহলে এক্সিস্ট প্রজেক্ট মানে আমার আগের কোনো প্রজেক্ট আমি এটার সাথে অ্যাটাচ করতে যাচ্ছি, তাহলে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, এখানে গেলাম, ফাইল টাইপ কোনটা চাচ্ছে, সিএস প্রোজ, ঠিক আছে। এখানে কি কোনো সিএস প্রোজ নামে কোনো ফাইল দিচ্ছি, তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা যদি এক্সিস্ট কোনো প্রজেক্ট অর্থাৎ একটা প্রজেক্ট 10 জন মিলে করতে পারি, একটা প্রজেক্টের 10টা অংশে আমরা ভাগ করে নিলাম, 10 জন 10টা প্রজেক্ট করছি, সবগুলো প্রজেক্টকে এক জায়গায় করবো, তখন ওই যে প্রোজ গুলো নিয়ে আসবে, নিয়ে আসলে সেটা কি হয়ে যায়, অ্যাসেম্বলির আওতাধীন চলে আসবে, ঠিক আছে। তাহলে প্রোজ দিলে সে কি করবে, এক্সিস্ট প্রজেক্টটা দিয়ে দিবে, অথবা এই প্রজেক্টের ভিতরে আমি নতুন কোনো প্রজেক্ট করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যাড এ গেলে নিউ প্রজেক্ট, তখন আবার সে আগের নতুন প্রজেক্টে এই নামটা থাকবে। এখন এটা লোকেশন বাহির করা বা এই জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে তো আশা করি এখন তেমন একটা সমস্যা হবে না। আর অ্যাপ কনফিগটা আমাদের পরবর্তীতে লাগবে। আমরা আমাদের এই অ্যাপটা কনফিগ করার সময় XML এর কিছু কাজ আছে। XML এর কিছু কাজ আছে। XML হচ্ছে যে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সব ধরনের এনভায়রনমেন্টে সাপোর্ট করে, যাতে সে সাপোর্ট করতে পারে এটার জন্য এখানে রাখছে। আর এই যে সাপোর্টের রান টাইম ভার্সন দেওয়া আছে, আমাদের net.net ভার্সনটা, ফ্রেমওয়ার্কের ভার্সনটা দেওয়া আছে। তাহলে এই ভার্সনে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে তাহলে তখন কিন্তু আমাদের XML এর বেশ কিছু কোড আমাদের কাজ করতে হবে, বিশেষ করে ডেটাবেজে কাজ করার জন্য। এই যে এখানে লেখা আছে XML, ঠিক আছে।
তাহলে আমরা লোকেশন বাইর করা কোন ফাইলটা কি কাজে লাগছে সেটা দেখলাম, ভেরিয়েবল ইয়াটা দেখলাম, এবং আমরা যদি মনে করো আমাদের এই প্রজেক্টটা অফ করে দিই, প্রজেক্টটা বন্ধ, চালু আছে এখন, তার মানে আমাদের সলিউশনটা অফ করতে হবে, যে ক্লোজ সলিউশন, পুরো বন্ধ। ঠিক আছে, এখন যদি আমরা কোনো প্রজেক্ট করতে যাই, এই প্রজেক্টটা চালু করতে যাই, তাহলে কি করতে হবে আমাদের, আইডি দিয়ে চালু করতে গেলে তখন আমাদের sln ফাইলটা ব্যবহার করতে হবে। স্লো হবে, আর ভিডিও রান হলে তখন অন্যান্য পারফরমেন্স আমারটা ফার্স্ট আছে কেন জানেন? র্যাম কত? র্যাম এটাতে এই স্পিড, যদি আমার হার্ড ডিস্কটা একটু খালি থাকতো তাহলে কি অবস্থায় তো বোঝা, আমার হার্ড ডিস্ক সব লাল, শেষ বিন্দুতে এসে পৌঁছে, একদম শেষ বিন্দুতে সব, তারপরও এই স্পিড দিচ্ছে 512। 12 তো আর নাই রে, উল্টা এইদিকেও 12 নাই, ওইদিকেও 12। হার্ড ডিস্ক লাগাবো, ঠিক আছে, এখন লাগাবো। র্যাম র্যাম 8 GB আছে, তাহলে কিছু কনফিগার করতে হবে। কনফিগার বলতে, আচ্ছা ফাইলটা তো ওপেন করা দেখলাম, ওপেন করতে গেলে আমরা কি ফাইল ব্যবহার করবো, এই যে কোন ফাইলটা আমাদের ইয়ের জন্য কাজ করবে, এই যে প্রোগ্রাম সিএস, ঠিক আছে। আর যদি আমাদের ওই যে ডিজাইন করা ফাইল হয়, অর্থাৎ আমরা যদি ফর্মে কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফাইলটা কিরকম ইয়ে হবে, ওপেন করি, সাপোজ প্রজেক্ট ওপেন করবো একটা আগের তৈরি করা প্রজেক্ট, ক্যালকুলেটর ওপেন করলাম। ওপেন করার পর এটা হচ্ছে যে কোডিং এনভায়রনমেন্ট, অর্থাৎ ব্যাক সাইডে কোডিংটা আমরা এখানে করতেছি। কিন্তু আমরা যদি ইয়া করতে চাই, ডিজাইনটা দেখতে চাই, তাহলে ক্যালকুলেটর ডট সিএস, ঠিক আছে। নয়া তো প্রথমে অসুবিধা লাগবে, এটা সবারই লাগবে। তাহলে এটার মাধ্যমে আমরা কি করব, ডিজাইন ফর্মে চলে আসতে পারবো। তাহলে মোটামুটি বেসিকটা তো ধরতে পারছি, কারণ এটা এটা হ্যান্ডেল, এটা যদি হ্যান্ডেল করতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব। আর হ্যান্ডেল যদি করতে না পারি তাহলে মনে করো যে আসলে ধাক্কায় লাভ হবে না।